প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাস সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শনি থেকে বৃহস্পতি সপ্তাহের 6 দিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বেইলি রোডের নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে আজ সন্ধ্যা 6:30টায় মঞ্চায়িত হবে অনুষদ থিয়েটার প্রযোজিত নাটক মূল্য অমূল্য। আর্থার মিলারের মূল গল্প থেকে নাটকটির অনুবাদ করেছেন অসিত মুখোপাধ্যায় এবং নাটকটির রূপান্তর ও নির্দেশনায় মোহাম্মদ বারী। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে চিত্রকলা প্রদর্শনী সেলিব্রেটিং মুর্তজা বশির। বেলা 11:30 থেকে সন্ধ্যা 7:30 এই সময়ের প্রদর্শনী চলবে 31 আগস্ট পর্যন্ত। আলোকচিত্রী নাসির আলী মামুনের তোলা শিল্পী SM সুলতানের ছবি নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী শতবর্ষে সুলতান। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ের প্রদর্শনী চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। এমনিতেও তো বিয়ে হইতে হইতে এই বাড়ি আর থাকবে না। বাড়ি থাকবো না মানে বুঝলাম না, কি কইতেছ এগুলা? হ্যাঁ, তোর বোঝার দরকার নাই কিছু না। না না, আমার তুমি বুঝা কও, তুমি কি দেউল হয়ে গেছো গা? লোন লইছো, যে লোন তুমি দিতে পারতেছ না, এর লেগে তোমার বাড়ি ঘর লয়ে যাইতেছে নাকি কেউ তোমার ব্ল্যাকমেল করছে তোমার সব সম্পত্তি লয়ে যাবো? না না, আস্তে কি মিষ্টি, তোর হুমকি ধামকিতে খালা এই বাড়ি ছেড়ে কাউকে না বলে চলে গেছে। এই বিষয়ে কি তোর কোনো বক্তব্য আছে ডিফেন্ড করার মতো? অবশ্যই আছে। প্রথমত তো আমি মাকে কোনো হুমকি ধামকি দেই নাই। হ্যাঁ, মা যে এই পুরো বিষয়টার মাস্টার মাইন্ড এটা আমি বুঝে গেছি, আর আমি যে বুঝতে পারছি সেই জিনিসটা আবার মা বুঝতে পারছে। রাত 9:30 থাকছে একক নাটক। আমি প্রেম করতে চাই না, করলে একেবারে বিয়ে করব। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে তোর জন্য। সবাই একটা কথা খেয়াল করে শুনে রাখো, আজকের পর যে জান্নাতের সাথে ঝামেলা করবা ধরে নিবা সে আমার সাথে ঝামেলা করতেছে। আমি জানি তুমি এমন কিছু করবো না যাতে আমার পৃথিবীটা উল্টাপাল্টা হয়ে যায়। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এলাগন গান শোনাবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী সাদিয়া লিজা। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছো? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি লিজা, অনেকদিন পর তোমাকে পেলাম। নিঃসন্দেহে জম্পেশ একটা আড্ডা হবে। তার আগে একটু বলো যে এই সময়টা আসলে কি নিয়ে ব্যস্ত, কারণ তুমি অনেক কিছু করছো একসাথে। গানের মানুষ, প্রথমত বলবো যে ব্যস্ততা গান নিয়ে একটু বেশি থাকে। আদার্স যে কাজগুলো করি তার থেকে বেশি কনসেন্ট্রেশন অবভিয়াসলি গানেই থাকে। গান নিয়ে তো কাজ করছি। উফ, অনেক কঠিন, বাট চলছে আর কি। মাইক্রোবায়োলজি অনেক কঠিন একটা সাবজেক্ট। আমার মিউজিকের পাশাপাশি মাইক্রোবায়োলজিটা কন্টিনিউ করা মানে খুবই ডিফিকাল্ট। এর পাশাপাশি তো আমি আমার ছোটখাটো একটা বিজনেস পেজ আছে যেটাতে আমি নিজে ডিজাইন করা সব ড্রেসেস, শাড়ি সবগুলো একটু উঠাই। তো সবকিছু মিলে আর কি নিজেকে ব্যস্ত রাখা। আর মনে হয় যে মস্তিষ্ক যত বেশি দৌড়াবে সকল কাজের জন্য তত বেশি মনে হয় সবকিছু শার্প থাকবে। হ্যাঁ, সবকিছু স্বাভাবিক বলে মনে হবে। পাশাপাশি ঘোরাঘুরিটাও তো তুমি অনেক করো, মানে এত কিছুর মধ্যে আবার এই ঘোরাঘুরির জন্য সময়টা বের করো কিভাবে? ওইটা হচ্ছে মাইন্ড ফ্রেশ করার একটা ব্যাপার, হয় না যে একটু জাঙ্ক হয়ে আছে সবকিছু, জাস্ট ওইটা একটু রিফ্রেশমেন্ট দরকার। তো ওই জায়গাটা ক্লিয়ার করার জন্য
খুব বেশি যে লাক্সারিয়াস কোনো জায়গাতে যাই তা না, আমাকে সবসময় নেচার অনেক বেশি টানে। সো দেখবেন যে মাঝে মাঝে আমি নৌকার গলিতে বসে আছি, কোনো একটা গাছতলায় বসে আছি, গান গাচ্ছি বা ঘুরে আসছি, এরকম একটা ব্যাপার। আমরা এটা শুনে থাকি যে কাজের ক্ষেত্রে মানে কর্মক্ষেত্রে যে কোনো পরিবেশ, মিডিয়ার কথা যদি স্পেসিফিক তোমার জায়গাতেই বলি, যে সেখানে খুব একটা বন্ধু হয় না। আর তোমার ক্ষেত্রে ব্যাপারটা কেমন? তুমি আসলে বন্ধুত্বের সংজ্ঞাটা বা ওই বিষয়টা তুমি কিভাবে অনুভব করো? আমি খুব করে আগে বিশ্বাস করতাম যে আমি যেই জায়গায় যাব, যেখানে যাব, আমার মনে হয় খুব সহজে বন্ধু তৈরি হবে, বন্ধুত্বটা তৈরি হবে। এটা আসলে বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে আমি আমার নিজেকেই মনে হয় ভুল প্রমাণ করে ফেলেছি। আমার মনে হয় যে আমার মনে হয় যে আমার একমাত্র, আমি যদি একেবারে পিওর ফ্রেন্ড যাদেরকে বলি, যে যারা আমার অরিজিনাল ফ্রেন্ড, এটা খুব সম্ভবত আমি প্রাইমারি হাই স্কুলে রেখে এসেছি। আচ্ছা, যারা আমার গ্রামে থাকে এখন পর্যন্ত, যাদের সাথে আমি আমার হাই স্কুল পার করে এসেছি, মানে কোনো স্বার্থ ছিল না যেখানে। ভেরি ট্রু। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি এই পয়েন্টটাতে আসতে চাচ্ছিলাম যে স্বার্থের ব্যাপারটা রিলেট করে। তো এখন ইউনিভার্সিটি লাইফে এসে বা আমি যে মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সেখানে এসে আমার মনে হয় যে সবকিছুতে একটু স্বার্থ বেশি জড়িত। তারপরেও যে ফ্রেন্ড হয় না তা না, আমার লাইফেও আছে, আমার ইন্ডাস্ট্রিতেও এমন ভালো দু একজন বন্ধু আছে যারা আসলে আমার সেই প্রাইমারি হাই স্কুলের ফ্রেন্ডের মতোই, ওই রিফ্লেকশনটা খুব একটা বেশি না আসলে। এখন অনেক কিছু বুঝে শুনে আমাদেরকে বন্ধুত্ব করতে হয়, কথা বলতে গেলে অনেক ভেবে চিন্তে বা ফিল্টার করে কথা বলতে হয়। ওই সময়টাতে এটা হতো না। চলো একটু গান শুনি। কোন গানটা শোনাবে? সিরিয়াস একটা ব্যাপারের মধ্যে কাজ করে চলো একটা গান শুনি। ওকে, আমার একটা মৌলিক গান গাবো, লাল শাড়ি। রিসেন্টলি গানটা রিলিজ করেছে আমার ইউটিউব চ্যানেল থেকে। গানের কথা সুর মেহেদী হাসান তামজিদ, সঙ্গীত আয়োজনে সালমান জাইম, গেয়েছে সাদিয়া লিজা। অল্প একটু গাচ্ছি। বন্ধু আইসো আইসো রে আমার লাইগা লাল শাড়ি নিয়া, বন্ধু আইসো আইসো রে আমার লাইগা লাল শাড়ি নিয়া, উঠানে বৈশা রোদ পোহাব তোমার লাগিয়া, আলতা রাঙা পা হাতে চুড়ি পরিয়া, আলতা রাঙা পা হাতে চুড়ি পরিয়া, বন্ধু দেখো দেখো রে আমায় তুমি মন ভরিয়া, বন্ধু দেখো দেখো রে আমায় তুমি মন ভরিয়া। কি সুন্দর গানটা, খুব সুন্দর। লাল শাড়ি পরা হবে কবে? বিয়েতেই পরি না। লাল শাড়িটা হচ্ছে বিয়ের সাথে একটু বেশি সম্পর্কিত কিনা, এই জন্য। আচ্ছা, এবং আমার বিয়েতে এই গানটা বাজতে পারে। বাহ। এই গানটা রিলিজ হয়েছে কতদিন আগে? আর রোজার ঈদে। আচ্ছা, কেমন রেসপন্স পাচ্ছ এমনিতে? কিছু কিছু দর্শক দেখবেন যে যারা শুধুমাত্র গান শোনে, এখন তো গান শোনার সাথে দেখার একটা ব্যাপার খুবই জোরালো ভাবে চলে এসেছে। আমার চ্যানেলে গানটার ভিউজ খুব আহামরি না। আমি যে আদার্স যে প্রজেক্টগুলোতে কাজ করি সেগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, আর একটা মৌলিক গানের ক্ষেত্রে কিছু সুন্দর সুন্দর কমেন্টস, এটা হচ্ছে খুবই ইন্সপায়ারিং একটা ব্যাপার। আসলে মানে কোয়ালিটি কাজের জন্য কিছু কোয়ালিটিফুল কমেন্টস ওটা ফিডব্যাক হিসেবে কাজ করে। এবং এত সিম্পল একটা ভিডিও আমি এটাতে প্রেজেন্ট করেছি গানের সাথে আসলে ম্যাচ করে। খুব সুন্দর সুন্দর কিছু কমেন্টস আমি দেখি আমার কমেন্টস। আচ্ছা, কি ধরনের কমেন্টস পেয়েছো? মানে আমাকে আমার গানের সাথে যে ভিডিওটা যায় বা আমি যে গতানুগতিক যে খুব রিদমিক যে গানগুলো গাই তার থেকে একটু ভিন্ন ট্র্যাকের গান হয়েছে, মানে একটু খুবই শান্ত স্বভাবের একটা ব্যাপার আসলে গানের সাথে চলে গিয়েছে। এই ব্যাপারগুলো দেখার পরে মনে হলো যে আমি একটু রিদমিক গানগুলো, পারফরমেন্সের যে গানগুলো সেগুলোর বাইরে আমার চ্যানেল থেকে আমি এই গানগুলো আসলে রিলিজ করব। আচ্ছা, মানে অডিয়েন্স কি চাচ্ছে তোমার কাছ থেকে ওই ব্যাপারটা মনে হয় তুমি অনেকটা পরিষ্কার হতে পেরেছো। বুঝতে পারি, আর এখন বুঝতে পারি আসলে যে তারা আসলে কি চায়। স্বাভাবিক, অনেকগুলো বছর হয়েও গেল তো তোমার এই ইন্ডাস্ট্রির সাথে কাজ করা। 10 বছর ঢাকায় এসেছি, 10 বছর। প্রতিটা ক্যারিয়ারের থাকে না আপস অ্যান্ড ডাউনস তো থাকে, এবং আমার কাছে মনে হয় প্রতিটা ক্যারিয়ারের আমাদের মানুষ হিসেবে বা শিল্পী সত্তার জায়গা থেকে একটা টার্নিং পয়েন্ট থাকে। তোমার কাছে কোথায় ছিল, মানে কোন সময়টাতে তোমার কাছে মনে হচ্ছে তোমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট? 2019 সাল যখন আমি ফোক স্টেশনে কাজ করি, তখন বাংলাদেশের যে বেসরকারি টিভি চ্যানেলগুলো, এর মধ্যে আমার ক্যারিয়ারের কথা আমি বলছি, এর আগে তো অনেকগুলো হয়েছে, বাট আমি আসার পরে একমাত্র ফোক স্টেশনটা দেখলাম যে ফোকের মানে স্পেসিফিক্যালি ফোক নিয়েই কাজ করছে। তো ওই জায়গাটাতে আমার কাজ করা আমার জন্য একটা মানে
লাকিলি যে ব্যাপারটা আসলে ওইটা ছিল, মানে ব্যাটে বলে মিলে গেছে সময়টা। হ্যাঁ, ওই সময়টাতে গান করলাম। তো তখন মনে হলো যে না, আমার ফোক নিয়ে কাজ করা উচিত, বা আমার অডিয়েন্স আমাকে ফোকেই চাচ্ছে, বা আমি ফোকটা দিতে পারছি, তারা আমার কণ্ঠে ওই গানগুলোই আসলে শুনতে পাচ্ছে। তো এরপরে মিলিয়ন ভিউজ হওয়ার যে ব্যাপারটা বা ফিল করা যে ব্যাপারটা, ওইটা আমি 2019 সালে ফিল করেছি। মানে সাকসেসের দা আলটিমেট একটা যে ফিলিং, সেই ফিলিংটা ভিউ দিয়ে আসলে অনেক কিছু কাউন্ট করা যায় না। তারপরেও আমি আমার অনুভূতির কথা বলেছি যে 1 মিলিয়ন যে গানের পাশে যে ভিউজের ব্যাপারটা, হ্যাঁ, এটা ওই সময়টাতে আমি ফিল করেছি যে এমনও হয়, মানুষ গান শুনে, গান যদি ভিউজ না হয় তখন কি মন খারাপ হয়? মানে যখন তোমার অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে, সেটা একটা আমাদেরকে কি বলবো, ইন্সপায়ার করে বা মোটিভেট করে আরো বেশি। কিন্তু কোনো গান যখন হচ্ছে না, তখন সেটা কি একটু ডিমোটিভেটেড হয়ে যাও কিনা? আমি কমেন্ট সেকশন চেক করি, আমার অডিয়েন্স যেমনটা বলছিল ওই গানে ক্ষেত্রে অনেক ভালো গানে দেখবেন যে ভিউজ নাই। এমন কিছু কিছু গান আছে যেগুলো কানে শুনতেও ভালো লাগে না, বাট কিছু কিছু অডিয়েন্স আসলে ওগুলো নিয়ে ফেলেছে। আমি কমেন্ট সেকশনটা চেক করি যে কি কমেন্টস এসেছে আসলে। আমি যখন দেখি যে খুব পজিটিভ কিছু কমেন্টস এসেছে যে গেয়েছেন ভালো, অডিয়েন্সরা আসলে আমরা কি চাই আমরা নিজেরাই জানি না, তো ওই জায়গাটাতে আমার মনে হয় যে 10টা ভালো কাজের জায়গায় 2টা খারাপ কাজ হতেই পারে, খুব স্বাভাবিক ব্যাপার। এটা খুবই আমার সব গান দর্শকের ভালো লাগবে এমনটাও তো না, আমার ভালো কাজ দেওয়া বন্ধ থাকবে এটাও তো না, আমি দিতে থাকি না। আবার একটা যদি একটু কম শ্রুত গান হয়, সেটার থেকেও তুমি অনেক কিছু লার্নিং থাকছে, যেটা তুমি পরবর্তীতে গিয়ে কাজে লাগাতে পারছো। যখন কোনো একটি গান গাইছো, তখন ওই গানটির যে ফিডব্যাক, মানে অনেকে তো অনেক রকম ফিডব্যাক দেয়, প্রথম কাকে তুমি গানটি শোনাও এবং কার ফিডব্যাকটা তোমার কাছে খুব ম্যাটার করে? আমার বাবা মা। আচ্ছা, ইভেন আমার বাবা মা এবার যখন আমার কাছে ঢাকায় আসলেন, আমার রিসেন্টলি বাংলা বল স্টুডিও সিজন 3 থেকে একটা গান রিলিজ হয়েছে, রূপের মাইয়া। তো গানটা আমি একদম পুরো পাবলিশড হওয়ার আগে অডিওটা আমার বাবা মাকে শুনিয়েছিলাম যে শোনো গানটা কেমন। আমার বাবা মা দুজনেই বলেছিল যে গানটা খুব অল্প সময়ের মধ্যে হয়তো দর্শকদের কাছে পৌঁছাবে আর কি, এবং সেটাই হয়েছে মনে হয়। হ্যাঁ, এটা প্রায় 1 সপ্তাহের মধ্যে দেখলাম মিলিয়নের কাছাকাছি, হয়তো আজকালের মধ্যে 1 মিলিয়ন হয়ে যাবে। এবং ওই যে বললাম আমি একটু মন্তব্যগুলো দেখি, তো ওইখানে দেখে মনে হলো যে আমি তখন আমার বাবা মার কথা চিন্তা করছিলাম যে আমার বাবা মা যে কথাগুলো বলেছে, এটা দেখলাম দর্শকরাও সেম কথা আসলে ওই প্রেডিকশনটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এখন আর কি কি কাজ করা হচ্ছে এমনি গান নিয়ে? যেটা বললাম যে রূপের মায়া, সেটা তো এসেছে, আর নতুন একেবারেই আপডেটেড কাজ কি কি? আমার আরো 2টা মৌলিক গান খুব স্বল্প সময়ের মধ্যে আসবে। এর মধ্যে স্বল্প দৈর্ঘ্য একটা চলচ্চিত্রতে গান গেয়েছি, চলচ্চিত্রের নাম হচ্ছে মায়াডুবি। কাঞ্চামন শিরোনামের একটি গান গেয়েছি। ওনারা গানটা লেখার পরেই আমার কথা নাকি তাদের মাথায় এসেছে যে আমি গানটা গাইতে পারবো। এক্স্যাক্টলি। তো গানটা আমার কাছে যখন আসলো, আমি যখন স্টুডিওতে গিয়ে আসলাম, লাল শাড়ির মতো আমার একটু অনুভূতি কাজ করেছে যে আমি যে প্যাটার্নের গানগুলো গাই তার থেকে এটাও একটু সুটিংনেসের যে ব্যাপারটা আসলে আমার নিজেরই ভালো লাগছে, এরকম একটা ব্যাপার। আমি আপনার সামনে কিছু আগে গাইলাম কিন্তু সাউন্ড চেকের সময় ওইটাই মাথায় আসলো, ওইটাই গেয়ে ফেলেছি তখন আসলে। আর এরপরে আরও একটা গান আসবে, নাহিদ হাসানের লেখা, সুর করা, আমজাদ হোসেন ভাইয়ের কম্পোজিশন। আচ্ছা, ওইটাও খুব সম্প্রতি আসবে, তবে কাঞ্চামনটা সবার আগে আসবে, কারণ ওইটা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের গান। সবকিছু রেডি, জাস্ট গানটার জন্য পেন্ডিং আছে। গানটা যেহেতু হয়ে গেছে, জাস্ট গানটা অ্যাডজাস্ট করে তারপরে চলচ্চিত্রটা রিলিজ করা হবে আর কি। এখন তো অনেক শিল্পীকে আমরা দেখছি নাটকের গানে কাজ করছে, তোমার কি মানে সেই জায়গাটা তুমি ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করে যাচ্ছ নাকি কাজ করছো সেখানেও? মজার ব্যাপার, আমি কাজ করেছি এবং সেটা আউট অফ মাই ট্র্যাক। আচ্ছা, আমি একটা আইটেম সং গেয়েছি। মানে লোকগান একদিকে আর আইটেম সং টোটালি ডিফারেন্ট। তো নাটকের নাম ছিল বিয়ে করতে গিয়ে, টাইটেল ট্র্যাকটাই আমি গেয়েছি। মানে খুবই ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স, মানে আমাকে টোটালি ব্রেক ডাউন করে আসলে আমাকে এই জায়গাটাতে আনা হয়েছে। এটা সম্ভব করেছে মেহেদী হাসান তামজিদ, যিনি আমার লাল শাড়ি গানটা লিখেছেন। আপু আপনি পারবেন, আপনাকে দিয়ে হবে। হ্যাঁ, যাওয়ার পরে দেখলাম যে আমি যে লোকসঙ্গীত গাই, ওই মুহূর্তে জাস্ট ফরগেট ইট। হ্যাঁ, আপু তামজিদ বলল, আপু আপনি ভুলে যান, আপনি ভাবেন যে আপনার সামনে আমি একটা টাইটেল ট্র্যাক দাঁড় করে দিয়েছি, আপনাকে এইটাই গাইতে হবে। তখন পৃথিবী সবকিছু ভুলে গেলাম, তারপরে টাইটেল ট্র্যাকটা গাইলাম। এরপরে আমি না বলা পর্যন্ত কেউ ফাইন্ড আউট করতে পারছিল না যে গানটা আমি গেয়েছি আসলে, মানে আমি কখনো গাইনি। এটাই তোমার মানে প্রাপ্তি যে তুমি নিজেকে ভেঙে নতুন করে আরেকটা কিছু তৈরি করতে পেরেছো, তাই না? এটি সামনে তুমি কি চিন্তা করো, মানে কোনো একটা প্ল্যানিং তো মানুষের লাইফে থাকে যে আমি এইভাবে এইভাবে যেতে চাই, নাকি কোনো প্ল্যান ছাড়া তোমার কাজ করা হয়? প্ল্যান ছাড়া আমি কখনো কাজ করি না। আমার একটা প্ল্যান থাকে যে আমি যদি ছোট কোনো কাজেও যদি অ্যাটেম্প্ট নিতে যাই যে আমি কাজটা করব, তার আগে আমার একটু গোছানো থাকে। যেমন আমার আজকে শুটিং,
আমি আজকে কি পরবো সেটাও আমি গতকাল থেকে ঠিক করে রেখেছি যে আমি এইভাবে যাব বা আমার এইভাবে আমাকে প্রেজেন্ট করতে হবে বা আমি এইভাবে যাব। সো আমার যেই কাজটা থাকুক তার আগে আমি চিন্তা করি বা একটু ভেবে রাখি যে আমাকে এইভাবে কাজ করতে হবে। বেশ পূর্ব পরিকল্পনা করে তার মানে কাজ করা হয় তোমার। গান নিয়ে যদি বলি তাহলে এই মুহূর্তে আমাদের দেশের এখন যে প্রেক্ষাপট বা আমি তো আসলে এই জেনারেশনের আর্টিস্টদের মধ্যেই পড়ি। অবশ্যই আমার অনেক বেশি চাওয়া পাওয়া জীবনে কখনোই ছিল না, এখনো নাই। তবে আমার ইচ্ছা যে আমি যেহেতু লোকসঙ্গীত গাই, চলচ্চিত্রে গান গাওয়া তো আসলে প্রত্যেকটা আর্টিস্টের কাছে একটা ড্রিমের ব্যাপার। তো আমার কাছে এটা একটা ড্রিম যে আমি আমার কমফোর্ট জোন থেকে লাকিলি যদি আমার কাছে একটা ফোক গান আসে যে আমাকে আমার কমফোর্ট জোনের গানটাই গাইতে হবে এবং সেটা কোনো চলচ্চিত্রের গান, আই উইশ যদি আসতো আমি অনেক খুশি হয়ে যেতাম এবং সর্বোচ্চ এফোর্ট দিয়ে আমি গানটা গাইবার চেষ্টা করতাম যদি কখনো হয়। আসলে কি মানে স্বপ্ন তো দেখতেই হয়, মানে ব্যাপারটা এরকম না যে আমি কোনো স্বপ্ন কোনো কিছু না দেখেই কোনো কিছু পেয়ে যাব। স্বপ্ন দেখতে হবে এবং সেটার জন্য আসলে সাধনা করতে হয় এবং একটা সময় স্বপ্ন পূরণ হয়েই যায়, তাই না? তা হয়। আরেকটি গান শোনাবে এখন আমাদের? আপনি শুনতে চাইলে আমি কেন শোনাবো না? অবশ্যই শুনি, চলো। ওকে, এবারে যে গানটি গাইছি রূপের মায়ে একটু গাই। গানটা যদিও যৌথ গান, গানটার মূল শিল্পী আমাদের প্রয়াত শ্রদ্ধেয় খালিদ হাসান মিলু স্যার। গানটা একক ছিল, পরে আমাদের শ্রদ্ধেয় হাসান মতিউর রহমান সাহেব আমাদেরকে ডুয়েট গাওয়ার জন্য পুনরায় আবার মেয়ের পার্টটুকু লিখে দিয়েছে। নতুন করে সঙ্গীত আয়োজন করেছে আকাশ মাহমুদ, গেয়েছে আকাশ মাহমুদের সাথে, একা এখন অল্প একটু গাচ্ছি। দেখলে তোমার মুখ হাসে না হাসে তোমার চোখ, হাইসো না তুমি পাগল হয়ে বলো রূপের মাইয়া রে, তোমার রূপের আগুন আমার মনে জ্বালাইয়া দাও, শুনলে তোমার কথায় আমার কি যে ভালো লাগে, শুনলে তোমার কথায় আমার কি যে ভালো লাগে, কেউ কোনোদিন এমন কথা বলেনি তো আগে প্রাণের বন্ধু আরে, আমায় ভালোবাসার আদর দিয়া জড়াইয়া না, আমায় ভালোবাসার আদর দিয়া জড়াইয়া না। এটা ডুয়েট গান, গাইতে হলে অনেক পার্ট গাইতে হবে, বাট আমি অল্প একটু গেয়েছি আর কি। দুইটাই ছেলে মেয়ে দুইটার পার্টি গেয়ে দিয়েছি, সেটা শুনতেই খুব ভালো লাগছিল। তোমার তো স্টেজ শো করা হচ্ছে অনেক, একদম প্রথম স্টেজ শো কোথায় ছিল, কবে ছিল? বাবার সাথে আমার এলাকায়, আমাদের ঠিক পাশে একটা গ্রামে, ওইখানে একটা মেলা হয়। মেলা মিন্স হচ্ছে কুষ্টিয়াতে যেমন আমরা লালনের মেলা বলে থাকি, ওইখানে এরকমই জাস্ট একটু ছোট পরিসরে। আচ্ছা। তো সেইখানে বাবা আমাকে নিয়ে গেছিলেন গান গাইবার জন্য। তো তখন তো আমি অনেক একেবারে বাচ্চা মানুষ, আমাকে কোনোভাবে স্টেজে উঠতে দেওয়া হবে না, এতটুকু বাচ্চা মেয়ে কি গান গাইবে। আব্বুর কথা যে আমার মেয়েকে মঞ্চে তুলে দেন, যদি না পারে সেক্ষেত্রে তো আমি আছি, আমি নামিয়ে নিব। মানে আব্বুর আত্মবিশ্বাসটুকু ছিল আসলে, নিজের মেয়ের প্রতি বিশ্বাসটা ছিল। একদম তাই। উঠলাম, একটা গান গাইবার পরে আমাকে কেউ দূর থেকে দেখতে পাচ্ছিল না যে কে গান গাচ্ছে, দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এরপরে আমাদের উনি প্রয়াত হয়েছেন, আমাদের ওই সময়টাতে উনি সংসদ সদস্য ছিলেন। তো উনি আমাকে কোলে নিলেন, আমার খুব স্পষ্ট মনে আছে উনি কোলে নেওয়ার পরে বলছিলেন যে এবার আমাকে দেখা যাচ্ছে কিনা, বলে এবার মেয়েটাকে দেখা যায়, এরকম একটা ব্যাপার। তো তখন ওনার কোলে গান গেয়েছিলাম, ওইটা আমার প্রথম স্টেজে গান গাওয়া। আমি 700 টাকা পুরস্কার পেয়েছিলাম সেই সময়। হ্যাঁ, তখন আমি প্রাইমারিতে পড়ি এবং ওই টাকা দিয়ে আমি প্রাইমারি বৃত্তির গাইড কিনেছিলাম। বাহ, আমার খুব চোখের সামনে এগুলো স্পষ্ট আর কি, আমি দেখতে পাই এগুলো এখনো। স্টেজে আমরা এই কারণের জন্যই মনে হয় স্টেজে আমরা লিজাকে খুবই কনফিডেন্টলি পারফর্ম করতে দেখি। আমি জানি না যে স্টেজে উঠবার আগে তোমার কি একটু নার্ভাসনেস কাজ করে কিনা? কিছুটা করে, কখন করে সেটা হচ্ছে আমি যখন দেখি যে আমার সামনে খুব অনারেবল কিছু পারসনস বসে আছেন, সঙ্গীত বোদ্ধা, একদম তাই, তখন মনে হয় যে আমাকে আমার বেস্টটুকু ট্রাই করে আমাকে ওই মুহূর্তে গাইতে হবে, কোনো ভুল করা যাবে না, খুব চাপের এটা। হ্যাঁ, প্রথম গানটা খুব ভয়ে ভয়ে গাই, এরপরে যখন দেখি যে না আমি একটু করতালি পাচ্ছি বা ইন্সপায়ারিং একটা ব্যাপার হচ্ছে, তখন তো মঞ্চ আমার। একদম। এভাবে অনেক সুন্দর সুন্দর গানের সাথে থাকো লিজা, আমরা সেটাই চাই। আর তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তবে তার আগে আরো একটি গান তোমার কণ্ঠে আমরা শুনবো। ওকে, কোন গানটি শোনাবে? ধন্যবাদ। এই গানটা গত 1 বছর ধরে আমি প্রত্যেকটা আয়োজনে যেখানেই যাই সেখানেই গাচ্ছি। এটা হচ্ছে, আমাকে বললেন না যে ফোক স্টেশনের কথা যেমন বললাম, সেকেন্ডলি আমি বলবো বাংলা বল স্টুডিও।
এক বছরে আমার যত কয়টা গান রিলিজ হয়েছে আমি গ্রামগঞ্জে গাইতে গেলে এই গানগুলো রিকোয়েস্ট পাই, আমার খুব ভালো লাগে, দর্শকরা আমার সাথে গায়। তারই মধ্যে একটা গান শুধু বাবু সালাম সরকারের ওরে চিকন কালা, গানটা এখন প্রায় 36 মিলিয়নে দাঁড়িয়ে আছে, চলছে আর কি। হ্যাঁ, গতকাল অবধি দেখলাম 36 মিলিয়ন, অল্প একটু গাইছে। ওরে চিকন কালা তুই যে গলার মালা, ওরে চিকন কালা তুই যে গলার মালা, আমি যে তোর আছি চিরদাসী, প্রাণবন্ধুরে বাজায় না এত বিষের বাঁশি। ওরে চিকন কালা তুই যে গলার মালা, ওরে চিকন কালা তুই যে গলার মালা, আমি যে তোর আছি চিরদাসী, প্রাণবন্ধুরে বাজায় না এত বিষের বাঁশি, প্রাণবন্ধুরে বাজায় না এত বিষের বাঁশি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে এনটিভিকেও ধন্যবাদ। অনেক কথা বলতে পারি, অনেক কিছু বলতে পারি এই চেয়ারটাতে বসলে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।